প্রিয় সাংবাদিক ভাইরা, আপনাদের সকলকে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা। আজকের এই জরুরি সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য গণ অধিকার পরিষদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন পাঠ করেছেন। আমরা এর আগেও বিভিন্ন সময়ে সাংবাদিক সম্মেলন করে সরকারের কাছে আমাদের বক্তব্য পেশ করেছি। আপনারা জানেন, জাতীয় ঐক্যমত কমিশন দীর্ঘ ৯ মাস রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক করেছে। এই বৈঠকের বাইরেও তারা অনানুষ্ঠানিক আলোচনা করেছে। বিভিন্ন দলের সাথে তারা বিভিন্ন বিষয়ে ঐক্যমতে দলগুলোকে নিয়ে আসার জন্য আলোচনা করেছে এবং সেগুলো গণমাধ্যমে বিভিন্ন সময় এসেছে। কখনো বিএনপির সাথে ঐক্যমত কমিশন আলাদাভাবে বৈঠক করেছে, কখনো জামাতের সাথে, কখনো এনসিপির সাথে, কখনো বা আমাদের সাথে বা অন্য দলগুলোর সাথে। কিন্তু এই ৯ মাসের যে আলোচনা আমরা লক্ষ্য করলাম, সরকারের পক্ষ থেকে যে প্রস্তাবনা ছিল সেই প্রস্তাবনায় আমরা পুরোপুরি ঐক্যমতে আসতে পারিনি। আমরা মোটামুটি 80% ঐক্যমতে পৌঁছেছি, আর 20% নিয়ে আমাদের ভিন্ন মত আছে। আমি ঐক্যমত কমিশনকে বলেছিলাম, 1 বছর আলোচনা করেন, আপনারা কোনোভাবেই এই 20%কে আপনারা ঐক্যমতে আনতে পারবেন না। যেহেতু আমরা ভিন্ন ভিন্ন দল করি, আমাদের কর্মসূচি, আমাদের লক্ষ্য উদ্দেশ্য, আমাদের আদর্শ প্রত্যেকটা দলেরই আলাদা, সুতরাং এতটুকু মত পার্থক্য থাকবে। তবে সরকার বা ঐক্যমত কমিশন যে জায়গায় ভুল করেছে সেটি হলো, যখন এই কমিশনগুলো গঠিত হয়েছিল, এই কমিশনের পক্ষ থেকে আমাদের প্রত্যেকটা দলকে আহ্বান করা হয়েছিল আমরা যাতে আমাদের প্রস্তাবনা ঐক্যমত কমিশনের কাছে আমরা উত্থাপন করি। প্রত্যেকটা দল আমরা ঐক্যমত কমিশনের কাছে বা বিভিন্ন কমিশনের কাছে আমরা উত্থাপন করেছিলাম। সরকার যদি এই যে দলগুলোর মধ্যে কতটুকু মিল রয়েছে সেই মিলের আলোকে তারা শুরু থেকে সংস্কার শুরু করত, তাহলে আজকে এই সংস্কার নিয়ে প্রশ্ন তৈরি হতো না। আমরা লক্ষ্য করছি নির্বাচনের সময় ঘনিয়ে এসেছে, কিন্তু এখনো পর্যন্ত আমরা দৃশ্যমান কোনো সংস্কার আমরা দেখছি না। আমরা লক্ষ্য করছি বরং এই প্রশাসনে, গোয়েন্দা সংস্থায়, বিভিন্ন বাহিনীতে, এমনকি উপদেষ্টা পরিষদে আওয়ামী লীগের প্রতি প্রেম রয়েছে, সেই মানুষগুলো আজকে এই সরকার পরিচালনা করছে। এইটা তো আসলে গণঅভ্যুত্থান পরবর্তী সরকারের কাছে আমাদের প্রত্যাশা ছিল না। আমরা আগেই বলেছিলাম যে ডিজিএফআই, যে এনএসআই, যে এসবি 14 সালে নির্বাচন করেছে, 18 সালে নির্বাচন করেছে, 24 সালে নির্বাচন করেছে, অবশ্যই এই গোয়েন্দা সংস্থাগুলোর সংস্কার করতে হবে। কিন্তু আপনারা কি সাংবাদিক ভাইয়েরা এখনো পর্যন্ত শুনেছেন কোন গোয়েন্দা কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে? হয়তো হাতে গোনা 2-1 জন, কিন্তু অধিকাংশ ওই হাসিনার আমলের, হাসিনাকে তুষ্টকারী গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা এখনো পর্যন্ত স্বপদে বহাল রয়েছে। তাহলে আমার প্রশ্ন হলো, এই গোয়েন্দা সংস্থাকে রেখে আগামী নির্বাচন কোনোভাবেই সুষ্ঠু করা সম্ভব? আপনারা জানেন, সাবেক কলঙ্কিত প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদা, সে কিন্তু গ্রেপ্তারের পরে যখন তাকে কোর্টে তোলা হয়েছে, সে স্পষ্ট করেছে যে আমরা শুধুমাত্র চেয়ারে বসেছিলাম আর নির্বাচন করেছে এনএসআই, ডিজিএফআই। তো এই এনএসআই এবং ডিজিএফআই যদি কোনো সংস্কার না করা হয়, তাহলে কিসের সারা নির্বাচন? আর কিসের নির্বাচনের আগে শুধুমাত্র এই যে আপনারা 1.5 লাখ পুলিশের প্রশিক্ষণ দিচ্ছেন, আপনারা সরকারের বিভিন্ন কর্মকর্তাদেরকে প্রশিক্ষণ দিচ্ছেন, কিন্তু গোয়েন্দা সংস্থার কোনো সংস্কার করছেন না, এইভাবে সুষ্ঠু নির্বাচন সম্ভবপর হবে না। যে কারণে আমাদের দলের পক্ষ থেকে আমরা দাবি জানাচ্ছি, নির্বাচনের আগে অবশ্যই এই 3টা গোয়েন্দা সংস্থার সংস্কার করতে হবে। যারা 14 সালের একতরফা নির্বাচন, 18 সালের নিশিরাতের নির্বাচন, 24 সালের দামি নির্বাচনের সাথে জড়িত ছিল, ওই সকল ডিসি, এসপি, ইউনো, গোয়েন্দা সংস্থার কর্মকর্তা এবং নির্বাচন কমিশনের কর্মকর্তাদেরকে
অবশ্যই শাস্তির আওতায় আনতে হবে এবং তাদেরকে চাকরিচ্যুত করতে হবে। অন্যথায় ওই আওয়ামী আমলের কর্মকর্তাদেরকে স্বপদে বহাল রেখে কোনোভাবেই ইতিহাসের সেরা নির্বাচন জাতিকে উপহার দেওয়া যাবে না। সাংবাদিক ভাইরা, প্রিয় দেশবাসী, আপনারা জানেন জাতীয় জুলাই সনদে অধিকাংশ রাজনৈতিক দল স্বাক্ষর করেছে। আমাদের দলের পক্ষ থেকে আমরা স্বাক্ষর করেছি এবং দুই একটি দল তারা স্বাক্ষর করে নাই। তবে ঐক্যমত্য কমিশনের সাথে আলোচনা চলছে। আমরা আশাবাদী এই দলগুলো তারা হঠকারিতার পথে না হেঁটে তারাও জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করবে। যদি এই সনদে স্বাক্ষর করা সম্ভবপর না হতো, আমরা দেখেছি যে ওই স্বাক্ষর অনুষ্ঠান বানচাল করার জন্য এক ধরনের চক্রান্ত হয়েছে। সেখানে নাম দেওয়া হয়েছে যে জুলাই যোদ্ধারা তারা চায় জুলাই জাতীয় সনদের আইনগত ভিত্তি। আপনারা নিশ্চয়ই দেখেছেন যে ঐক্যমত্য কমিশনের মাননীয় সহসভাপতি তিনি স্পষ্টভাবে বক্তব্যে ক্লিয়ার করেছেন যে জুলাই যোদ্ধাদের যে দাবি সেই দাবি আমরা মেনে নিয়েছি এবং জুলাই সনদের আইনগত ভিত্তি সাংবিধানিক স্বীকৃতি এই অঙ্গীকার নামায় অন্তর্ভুক্ত আগে থেকেই করা আছে। যখন জুলাই যোদ্ধারা তারা আলী রিয়াজ স্যারের এই বক্তব্য তারা শুনেছে তখন তারা কিন্তু চলে এসেছে, তারা সেখানে উপস্থিত ছিল। তারা অনুষ্ঠান করতে দিবে না, বানচাল করবে। আমার প্রশ্ন হলো, এই যে স্বাক্ষর অনুষ্ঠান যারা বানচাল করতে চায় বা চেয়েছিল তারা কি আসলে জুলাই যোদ্ধা? সেটি নিয়ে কিন্তু ইতিমধ্যে প্রশ্ন তৈরি হয়েছে। হ্যাঁ, জুলাই যোদ্ধা তারা যাদের সাথে ঐক্যমত্য কমিশনের আলোচনা হয়েছে, আমাদের আলোচনা হয়েছে এবং তারা যখন বিষয়টি নিয়ে ক্লিয়ার হয়েছে যে আইনগত ভিত্তি এবং সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হচ্ছে, এরপরে সেই প্রকৃত জুলাই যোদ্ধারা সেখান থেকে প্রস্থান করেছে এবং পরবর্তীতে যারা সখানেক সেখানে ছিল, আমি নিজে দেখেছি তারা আর্মির দিকে বোতল ছুটছে এবং তারা পুলিশের গাড়িতে আগুন দিয়েছে। তো জুলাই যোদ্ধারা তো এইভাবে পরিবেশ ঘোলাটে করে তাদের দাবি আদায় করতে চায় না। আমি সরকারকে বলবো, কারা এই ধরনের জাতীয় অনুষ্ঠান বানচাল করার চক্রান্তে লিপ্ত ছিল, যদি কোনো দলের ইন্ধন থেকেও থাকে আপনারা সেটি তদন্ত করে জাতির সামনে উত্থাপন করেন। আমাদের ভিন্নমত থাকতেই পারে, কোন দল যদি মনে করে যে আমি স্বাক্ষর করব না, করতেই পারে, এই গণতান্ত্রিক অধিকার তার আছে, কিন্তু অনুষ্ঠান বানচাল করার অধিকার কারণ নাই। সুতরাং কারা এই স্বাক্ষর অনুষ্ঠান বানচাল করার জন্য এই ধরনের চক্রান্তে লিপ্ত হয়েছিল, অবশ্যই তদন্ত সাপেক্ষে সেই বিষয়গুলো জাতির সামনে হাজির করতে হবে। আমরা মনে করি প্রকৃত জুলাই যোদ্ধারা কোনোভাবেই এই অনুষ্ঠান বানচাল হোক তারা সেটি চায়নি এবং তারা ওই অনুষ্ঠান বানচাল করার জন্য সেখানে যায়নি। বরং আমরা মনে করি একটি চক্র যারা মনে করে নির্বাচন বানচাল করা দরকার, তারা এই ধরনের বিভিন্ন জায়গায় মব সৃষ্টি করছে। আমাদের দল গণ অধিকার পরিষদ আমরা শুরু থেকে মবের বিরুদ্ধে। আমরা অন্য দলগুলোকেও আহ্বান জানাই, আসুন আমরা সবাই মিলে এই মবের বিরুদ্ধে অবস্থান নেই। প্রিয় সাংবাদিক ভাইরা, এখন নির্বাচন সামনে রেখে আমরা দেখছি যে বিভিন্ন জায়গায় অগ্নিসংযোগ। আমরা আমাদের দলের পক্ষ থেকে ঠিক এই জায়গায় প্রেস ব্রিফিং করে আমি অসংখ্যবার বলেছি যে নির্বাচন যত ঘনিয়ে আসবে ওই পতিত স্বৈরাচারের দোসররা যারা এখনো পর্যন্ত সচিবালয়ে রয়েছে, পুলিশে রয়েছে, বিভিন্ন গোয়েন্দা সংস্থা রয়েছে, বাহিনীতে রয়েছে, ওই হাসিনার দোসররা কিন্তু নির্বাচন ঘনিয়ে আসার সাথে সাথে নির্বাচন বানচাল করার জন্য তারা এই অগ্নি সংযোগের খেলায় লিপ্ত হবে। এবং এর ধারাবাহিকতা আমরা দেখলাম যে মিরপুরে অগ্নিসংযোগ, বিমানবন্দরে অগ্নিসংযোগ। আমার প্রশ্ন হলো, কেন 26 ঘন্টা লাগলো? কেন ফায়ার সার্ভিসকে যত সময়ে সেখানে ঢুকতে দেওয়া হলো না? এই যে হাজার হাজার কোটি টাকা ক্ষতি হলো, এর মাধ্যমে কি রাষ্ট্র উপকৃত হয়েছে? আমি মনে করি বিমানবন্দরে যে ধরনের ঘটনা ঘটেছে এটি ষড়যন্ত্রের অংশ। পতিত স্বৈরাচারের দোসররা রাষ্ট্রকে আনস্টেবল করার জন্য এই ধরনের চক্রান্তে লিপ্ত হয়েছে। চট্টগ্রামে আগুন লাগছে, এদিকে দেশের বিভিন্ন জায়গায় ধারাবাহিক আগুন, এগুলো ষড়যন্ত্রের অংশ। সুতরাং সরকারকে বলবো, এই পতিত স্বৈরাচারের দোসরদেরকে চিহ্নিত করুন। একের পর এক আগুনের ঘটনা, এইগুলো কোনো স্বাভাবিক ঘটনা নয়। আমরা এটিও শুনেছি নির্বাচন যত ঘনিয়ে আসবে আওয়ামী লীগ বিভিন্ন প্রার্থীদেরকে হত্যা করার বা তাদের উপর হামলা করার চক্রান্তে লিপ্ত হবে।
আওয়ামী লীগ নির্বাচন যত ঘনিয়ে আসবে গুপ্ত হত্যা করতে হবে। সাংবাদিক ভাইয়েরা আপনারা দেখেছেন যে যারা 24 সালের দামি নির্বাচনে অংশ নিয়েছে, যারা হাসিনাকে স্বৈরাচার বানিয়েছে, তারাও নাকি আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে চায়। আমাদের স্পষ্ট কথা, আগামী নির্বাচনে আওয়ামী লীগ জাতীয় পার্টি 14 দল অংশগ্রহণ করতে পারবে না। ঠিক। এবং যারা আওয়ামী লীগের পদে ছিল তাদের অনেকে দেখছি বিভিন্ন জায়গায় তারা বক্তব্য দিচ্ছে তারা আগামী নির্বাচনে অংশ নেবে। আমি এই প্রতীত স্বৈরাচারের দোসরদেরকে হুঁশিয়ারি উচ্চারণ করে বলছি, আগামী নির্বাচনে ডামি মামি স্বতন্ত্র কোনোভাবেই নামে বেনামে আওয়ামী লীগের দোসররা এবং আওয়ামী লীগের নেতা কর্মীরা অংশগ্রহণ করতে পারবে না। আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে। আমার প্রশ্ন হলো, এখনো পর্যন্ত আওয়ামী লীগের দোসর জাতীয় পার্টি এবং 14 দলের সাংগঠনিক কার্যক্রম কেন নিষিদ্ধ ঘোষণা করা হচ্ছে না? তারা নির্বাচনে অংশ নিবে, আর আমরা কি ললিপপ খাবো? কোনোভাবেই না। গণ অধিকার পরিষদের স্পষ্ট ঘোষণা, আগামী নির্বাচনে ডামি মামি স্বতন্ত্র নামে বেনামে কোন নামে আওয়ামী লীগ জাতীয় পার্টি এবং 14 দল অংশগ্রহণ করতে পারবে না এবং জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে। আমার সর্বশেষ বক্তব্য